নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আশিস বাবুর বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগে রয়েছে। আত্মীয় স্বজন তো আসবেই। আজকে প্রায় 30 বছর পর আশিস বাবু নিজের সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্ট পেয়েছিলেন। অফিসের কলিগরা ওনাকে আগেই বলে দিয়েছিল রিটায়ারমেন্টের পার্টি তো দিতেই হবে। আশিস বাবুও ভাবলেন যখন অফিসের লোকজন আসছেই তাহলে আত্মীয় স্বজনরা কেন বাদ থাকবে, তাদেরকেও ডেকে নেওয়া যাক। আশিসবাবুর স্ত্রী স্বপ্না দেবী লোকজনের দেখাশোনা, তাদেরকে আদর আপ্যায়ন করতেই ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই তিনি বলে উঠলেন, আরে উনি কোথায় গেলেন? তখনই স্বপ্না দেবী আশিসবাবুর কাছে গিয়ে বলতে লাগলেন, কি হলো, তুমি এখানে কেন বসে আছো? ওখানে বাড়িতে এত আত্মীয় স্বজন ভরে রয়েছে, তাদের সঙ্গে গিয়ে কোথায় কথা বলবে না, তুমি এখানে একা একা চুপচাপ বসে আছো? স্বপ্না দেবী দেখলেন আশিসবাবুর চোখে মুখে চিন্তার ছাপ পড়ে গেছে। তিনি জিজ্ঞেস করতে লাগলেন, কি হলো, তোমাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কোনো ঘটনা ঘটেছে নাকি? বিগত 30 বছরেও তো তোমাকে দেখে এত চিন্তিত মনে হয়নি আমার। কিছু না স্বপ্না, ভাবছি রিটায়ারমেন্টের পরে জীবনটা কেমন হবে, কিভাবে সময় কাটবে, কি করব, এই সমস্ত কিছুই ভাবছিলাম। এখন তো এই ঘরটাও ছাড়তে হবে আমাদেরকে। এখানে জীবনের 35 বছর কাটিয়ে দিয়েছি আমরা। কত সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের সঙ্গে। ঘরের যেদিকেই তাকাচ্ছি পুরনো দিনের স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে ভেসে ভেসে উঠছে। আশিসবাবুর এই কথা শুনে স্বপ্না দেবী বলতে লাগলেন, আরে এত চিন্তা কেন করছো? যা হয় ভালোর জন্যেই হয়। এছাড়া এতদিন তো আমরা ছেলের বউর কাছে গিয়ে থাকতে পারিনি, এখন পারবো। নাতি নাতনি নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবো। চারদিকে তো দেখি যাদের বাড়িতে নাতি নাতনি আছে তাদের দিন কিভাবে কেটে যায় তারা তো বুঝতেই পারে না। আশিসবাবু আর স্বপ্না দেবীর 2 ছেলে আর 1 মেয়ে আছে। ওনার বড় ছেলের নাম বিমল আর তার স্ত্রীর নাম মালা। ছোট ছেলের নাম অমর, তার এখনো বিয়ে হয়নি। আশিসবাবুর মেয়ের নাম শ্রেয়া। আশিসবাবু আর স্বপ্না দেবী তাদের মেয়ের বিবাহ একটি সুখী ও সম্পন্ন পরিবারে করে তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছিলেন। আশিসবাবু আর স্বপ্না দেবী যখন একে অপরের সঙ্গে কথা বলছিলেন তখনই তার বড় ছেলে বিমল সেখানে আসলো। বিমল বলতে লাগলো, বাবা তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আশিসবাবু বললেন, ও কিছু না, রিটায়ারমেন্টের পরে কি করব, রিটায়ারমেন্টের পরে জীবনটা কেমন হবে সেই নিয়েই ভাবনা চিন্তা করছিলাম আর কি। তখনই বিমল বলে উঠল, আরে বাবা তুমি এত চিন্তা কেন করছো? রিটায়ারমেন্টে আবার এত চিন্তা কিসের? আমরা তো কবে থেকে ভাবছি কবে তোমার রিটায়ারমেন্ট হবে আর কবে তুমি আমাদের সঙ্গে থাকতে আসবে। অনেক দিন ধরে আশা, বাবা তুমি মা আমাদের সঙ্গে থাকবে। এখন তুমি মা আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে, নিজের নাতি নাতনির সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাবে। আর কি চাই তোমাদের বলো তো? আমরাও তোমাদের সঙ্গে থেকে তোমাদের ভালোবাসা পেতে পারবো। এছাড়াও তোমার তো দুটো ছেলে আছে, তুমি এত কেন চিন্তা করছো? তখনই স্বপ্না দেবী বলে উঠলেন, আরে বাবা আমি তোর বাবাকে তো এটাই বোঝাচ্ছি তখন থেকে, উনি শুধু শুধু এত চিন্তা করছেন। এখন খালি সময়ে উল্টোপাল্টা চিন্তা করবে সারাদিন। তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তখনই ছোট ছেলে অমর তার মা বাবার কাছে আসলো। অমর বলতে লাগলো, বাবা আজকে আমিও তোমাকে একটা গিফট দিতে চাই তোমার রিটায়ারমেন্টের পার্টিতে। ছোট ছেলের মুখে এমন কথা শুনে আশিসবাবু বলতে লাগলেন, বলো বাবা কি হয়েছে, কি দিতে চাও তুমি আমাকে? আমিও তো দেখি আমার ছোট ছেলে আমাকে কি গিফট দেবে। মনে হয় কোনো ভালো চাকরি পেয়ে গেছো তুমি, তাই না? তখনই অমর বলে উঠল, না বাবা চাকরি নয়, আজকে আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাতে চাই। আসলে আমি একজনকে পছন্দ করেছি নিজের জীবন সঙ্গিনী হিসেবে। ছোট ছেলের মুখে এমন কথা শুনে আশিসবাবু খানিকটা অবাক হয়ে গেলেন। তখনই স্বপ্না দেবী খুশি হয়ে বলতে লাগলেন, আচ্ছা তাই নাকি? কোথায় থাকে সে, কি করে, তার নামটা কি, নামটা তো আগে বল। তখনই অমর বলে উঠল, আরে মা এত ব্যস্ত হচ্ছ কেন, তুমি আগে শান্ত হও, আমি সব কথা বলছি। ওর নাম প্রিয়াঙ্কা, ও আমার সঙ্গেই আমাদের কলেজে পড়তো। আর কলেজে পড়তে পড়তে কখন একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল আর সেই দেখা প্রেমে পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারিনি। আশিসবাবুর ছেলের এই কথা একদম পছন্দ হয়নি। তবে স্বপ্না দেবীর উৎসাহ দেখে তিনি আর তার ছেলেকে কিছুই বললেন না। সঙ্গে সঙ্গে অমর আরও একটা কথা বলল। সে বলতে লাগলো,
কিন্তু মা, মেয়ের বাড়ির লোকেদের আরও একটি শর্ত আছে। শর্তের কথা শুনে স্বপ্না দেবী চমকে উঠলেন। তিনি বলতে লাগলেন, শর্ত? বিয়ে করতে আবার শর্ত লাগে নাকি? আসলে মা, প্রিয়াঙ্কা বাবা মার একমাত্র মেয়ে। তার বাবা মা চায় বিয়ের পর যেন আমি তাদের সঙ্গে তাদের বাড়িতে থাকি। ছেলের মুখে এমন কথা শুনে স্বপ্না দেবী বলতে লাগলেন, এমনটা কখনোই সম্ভব না। তুই বুঝতে পারছিস না বাবা, ওই মেয়ে আর তার পরিবারের লোকেরা তোকে তার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবে। বোঝার চেষ্টা কর বাবা, এটা সম্ভব নয়। মায়ের মুখে এমন কথা শুনে অমর বলতে লাগলো, আরে না মা, তুমি ভুল বলছো, এমনটা নয়। এছাড়াও আমরা দুজন একে অপরের সঙ্গে নিজের জীবন কাটাতে চাই। এক্ষেত্রে আমরা তোমাদের সঙ্গে থাকি অথবা তার বাবা মার সঙ্গে থাকি, দুটো তো একই ব্যাপার। অমর এইটুখানি কথা বলা মাত্রই আশিসবাবু সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং অমরের গালে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। বোকা ছেলে, তোর এটাকে ছোট শর্ত বলে মনে হচ্ছে? মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নেই দেখছি। কয়দিনের সম্পর্ক রে তোদের? তার জন্যে তুই তোর মা বাবাকেও ছাড়তে ব্যস্ত হয়ে যাচ্ছিস? যেই মা তোকে জন্ম দিল, যেই বাবা তোকে এত বড় করলো, জীবনের সমস্ত দায় দায়িত্ব পালন করলো তোর, তাকে ছেড়ে তুই তাদের বাড়িতে থাকতে চলে যাবি? হবু শ্বশুর শাশুড়ি তোর কাছে নিজের মা বাবার থেকেও বড় হয়ে গেল। তখনই স্বপ্না দেবী বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তুমি বাদ দাও এইসব কথা। এত বড় হয়ে গেছে ছেলে, এত বড় ছেলের উপরে কেউ হাত তোলে নাকি? তখনই অমর চিৎকার করে বলল, দেখো তোমাদের যা ইচ্ছা তাই করে নাও, আমার এতে কোনো আসে যায় না। বিয়ে যদি আমার করতে হয় তাহলে আমি প্রিয়াঙ্কার সঙ্গেই বিয়ে করব, আর কারোর সঙ্গে আমি বিয়ে করব না। এতে যদি তোমাদের সম্মতি থাকে তাহলেও ভালো, আর যদি না থাকে তাহলে আমার কিছু করার নেই। এতটুকু বলেই অমর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আশিসবাবু চেয়ারের উপরে নিজের মাথা ধরে বসে পড়লেন। বলতে লাগলেন, দেখেছো স্বপ্না, ছেলে আমাকে এই উপহার দিতে এসেছিল। রিটায়ারমেন্টের পার্টির রাতটা আশিসবাবুর কাছে একটি তিক্ত অনুভূতি হয়ে রইল। কয়েকদিন এভাবেই কেটে গেল। হঠাৎই একদিন আশিসবাবুর বাড়িতে একটি কুরিয়ার আসলো। কুরিয়ারটি ছিল আশিসবাবুর বড় ছেলে বিমলের নামে। আশিসবাবু যখন কুরিয়ারটি খুলে দেখলেন, তার থেকে একটি চিঠি বেরোলো। চিঠি পড়ে আশিসবাবুর দুঃখের সীমা রইল না। আশিসবাবু চিঠির দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। তখনই স্বপ্না দেবী সেখানে চলে আসলেন। তিনি বলতে লাগলেন, কি হয়েছে? কার চিঠি ওটা? ওইভাবে দেখছো কেন চিঠিটার দিকে? আশিসবাবু নিজের দুঃখ লুকিয়ে স্বপ্না দেবীকে বলতে লাগলেন, কিছু না, তোমার বড় ছেলের বিদেশে চাকরি পেয়ে গেছে। সে এখন আর আমাদের সঙ্গে এখানে থাকবে না, অনেক দূরে বিদেশে চলে যাবে নিজের ছেলে বউকে নিয়ে। স্বপ্না দেবী আশিসবাবুর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, কি? যাক, ভালোই হয়েছে, ছেলে উন্নতি করছে। উন্নতির পথে এগোতে গেলে মানুষকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। কিছুদিন আগেই ছোট ছেলে এত বড় একটা ধাক্কা দিল। এখন বড় ছেলেও বিদেশে চলে যাচ্ছে তার ছেলে বউকে নিয়ে। বৃদ্ধ বয়সে মাতা পিতা বাড়িতে একা রয়ে গেল। আশিসবাবু কোনো একটা চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, সৎ উপায়ে সারা জীবন যা উপার্জন করেছি, 3 ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতেই তা ব্যয় করে দিয়েছি। তাদেরকে এতটুকু তো মানুষ করেছি যে আজকে তারা বিদেশে গিয়ে চাকরি পাওয়ার যোগ্য হয়েছে। মেয়ের বিয়েও একটা সম্ভ্রান্ত পরিবারেই দিয়েছি। ছোট ছেলে তো অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন বিমলও আমাদের ছেড়ে চলে যাবে। আমরা দুজনে কি করব গো একা একা? তুমি যাই বলো, বিমলের উপরে আমার অনেক আশা ছিল। আমি কখনো এটা ভাবিনি যে বিমল আমাদের সঙ্গে এটা করবে। আচ্ছা, ও যাওয়ার আগে একবারও আমাদের কথা ভাবলো না? একবারও এটা ভাবলো না আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার বাবা মার কি হবে? তারা বৃদ্ধ বয়সে একা থাকবে। স্বপ্না দেবী আশিসবাবুকে বলতে লাগলেন, আচ্ছা তাহলে আমরা এখন কোথায় যাব গো? অফিস থেকে তো এই ঘরটাও কদিনের মধ্যে নিয়ে নেবে। আশিসবাবু তখন স্বপ্না দেবীকে বলতে লাগলেন, তুমি এত চিন্তা করো না স্বপ্না, আমার রিটায়ারমেন্টের পয়সা তো কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে। এছাড়াও আমি তো পেনশন পাই। আমাদের দুজনের খরচা খুব ভালোভাবেই চলে যাবে। আমাদের দুজনের চাহিদা কতটুকুই বা আছে এখন আর। রইল বাকি আশ্রয়ের কথা। কোনো বৃদ্ধাশ্রমে এককালীন কিছু টাকা দিয়ে দিলে আরামসে সেখানে থেকে যাব আমরা দুজন। নিজের মনকে শক্ত করে আশিসবাবু স্বপ্না দেবীকে এই কথা বলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন। কিন্তু নিজের চোখের জল তিনি স্বপ্না দেবীর কাছে লুকাতে পারলেন না। ওনার হৃদয়ে যে ঝড় বয়ে যাচ্ছিল তা স্বপ্না দেবী খুব ভালোভাবেই জানতেন।
তবে একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়া ছাড়া তাদের কাছে তো করারও কিছু ছিল না। স্বপ্না দেবী ঘরের সোফায় বসে বসে এই সমস্ত কিছুই ভাবছিলেন। তখনই ডোরবেল বেজে উঠল। তিনি দরজা খুলতেই দেখলেন ওনার মেয়ে শ্রেয়া আর জামাই ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। মেয়ে জামাইকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের দুঃখ তাদের কাছে লুকানোর চেষ্টা করলেন তিনি। শ্রেয়া ঘরে এসে বলল, মা বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না, কোথাও কি গেছে? মেয়ের কথার উত্তরে স্বপ্না দেবী বলতে লাগলেন, তোর বাবা বৃদ্ধাশ্রম গেছে, ওখানে খোঁজ নিতে গেছেন, সেখানে আমরা দুজন থাকতে পারবো কি পারবো না। নিজের মায়ের মুখে এমন কথা শুনে শ্রেয়া অবাক হয়ে গেল। মা, তুমি এটা কি বলছো? উল্টোপাল্টা কথা বলছো তখন থেকে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার 2 ছেলে 1 মেয়ে থাকা সত্ত্বে তুমি এখন বৃদ্ধাশ্রমে থাকতে যাবে? এই বয়সে যখন তোমাদের নিজের সন্তানদের সব থেকে বেশি প্রয়োজন, সেই সময় তোমরা বৃদ্ধাশ্রম যাওয়ার কথা ভাবছো কি করে? মেয়ের কথা শুনে স্বপ্না দেবী বলতে লাগলেন, ঠিকই বলেছিস মা, আমার 2টো ছেলে আছে, কিন্তু একটা কথা বলতো আমাকে, তুই কি কোথাও তাদের দেখতে পাচ্ছিস? কোথায় আমার সেই 2 ছেলে? কথা বলতে বলতেই স্বপ্না দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মাকে এইভাবে কাঁদতে দেখে শ্রেয়া মাকে জড়িয়ে ধরে বলল, মা তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো। নিজের মেয়ের এই সহানুভূতি পেয়ে স্বপ্না দেবী নিজের মেয়েকে সমস্ত ঘটনা বলে দিলেন। কিছুক্ষণের মধ্যে আশিসবাবুও সেখানে উপস্থিত হলেন। শ্রেয়া নিজের বাবাকে দেখে বলতে লাগলো, বাবা তুমি কি আমাকে নিজের মেয়ে বলে মনে করো না? তুমি কি ভাবো বলো তো আমাকে? তোমার ছেলেরাই তোমার শুধু নিজের, আমাকে কি তুমি পর করে দিলে? মেয়ের মুখে এমন কথা শুনে আশিসবাবুর চোখে জল চলে আসলো। তিনি বলতে লাগলেন, কেন মা, এই কথা কেন বলছিস? তুই তো আমার প্রাণের টুকরো, তোকে যে আমি কত ভালোবাসি তুই সেটা জানিস না মা? তাহলে বাবা তোমরা এটা কি করতে চলেছ? এই বৃদ্ধ বয়সে তোমরা এখন বৃদ্ধাশ্রমে থাকবে? কখনোই নয়। তোমরা দুজনে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আজকের পর থেকে তোমরা দুজন আমার সঙ্গে থাকবে। মা বাবার দায়িত্ব কি শুধু ছেলেরাই পালন করতে পারবে? মেয়েদের কি কোনো দায়িত্ব নেই? তখনই আশিসবাবু নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, মা তুই একদম ঠিক বলছিস, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। একজন ছেলে যদি মা বাবার দেখাশোনা করতে পারে তাহলে একটা মেয়েও পারে। কিন্তু মা, আমরা তোর উপরে বোঝা হতে চাই না। দেখ মা, আমরা তো নিজেদের অর্ধেক জীবন কাটিয়েই ফেলেছি। এই বয়সে এসে আর তোর উপরে আমরা বোঝা হতে চাই না। তুই নিজের সংসার সুখে শান্তিতে কর। আশিসবাবুর মুখে এমন কথা শুনে ওনার জামাই সৌভিক বলে উঠল, এই বয়সে আমরা আপনাদেরকে একা ছাড়তে পারবো না। মা বাবা আপনারা দুজন আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন। নিজের জামাইয়ের মুখে এমন কথা শুনে আশিসবাবু আর স্বপ্না দেবী খুবই খুশি হয়ে গেলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন, ছেলেরা তো আমাদের সঙ্গ ছেড়ে চলে গেল, কিন্তু জামাইকে দেখো, জামাই আমাদেরকে ছাড়তেই চাইছে না। শ্রেয়া আর সৌভিক নিজের মা বাবার দিকে আশাপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই আশিসবাবু বলে উঠলেন, মেয়ের ভরসায় জীবন কাটাতে হবে এমনটা কখনো ভাবিনি আমি। এর থেকে ভালো হতো আমি মরে যেতাম। আশিসবাবুর মনোভাব বুঝে সৌভিক বলতে লাগলো, বাবা আপনি কিছু চিন্তা করবেন না। আপনি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে না থাকতে চান তাহলে আমি এক কাজ করি, আমাদের বাড়ির আশেপাশেই কোনো ভাড়া ঘর আপনাদের ঠিক করে দিই, আপনারা সেখানে থাকুন। শ্রেয়া প্রতিদিন আপনাদের খেয়াল তো রাখতে পারবে। এছাড়াও আপনার নাতি নাতনিরাও তো দাদু দিদার সঙ্গে থাকার মতো সুযোগ পাবে। তখনই আশিসবাবু বলে উঠলেন, দেখো বাবা, তোমার বিচার, তোমার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, কিন্তু মেয়ের কাছে থাকা আমার কাছে আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এতটুকু বলেই আশিসবাবু গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর আশিসবাবু স্বপ্না দেবীকে বলতে লাগলেন, স্বপ্না, আমি আমাদের শেষ জীবন সম্বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি সেই সিদ্ধান্তে আমার সঙ্গে আছো? স্বপ্না দেবী বললেন, তুমি এসব কি বলছো বলো তো? সারা জীবন কেটে গেল, আমি কি তোমার সঙ্গ কখনো ছেড়েছি যে আজকে ছাড়বো? তাহলে শোনো, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, 2 দিন পর আমরা বৃদ্ধাশ্রম চলে যাব, আর রিটায়ারমেন্টের যে পয়সা আমি পেয়েছি সেই পয়সা বৃদ্ধাশ্রমকেই দান করে দেব। স্বামীর মুখে এমন কথা শুনে স্বপ্না দেবী গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, 2 ছেলে থাকা সত্ত্বেও আজকে বৃদ্ধ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমের পথ ধরে নিতে হচ্ছে। এই দিন দেখার আগে ঈশ্বর আমাকে কেন তুলে নিল না?
পরদিন সকালেই আশিসবাবুর বড় ছেলে নিজের স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে আশিসবাবুর বাড়িতে চলে আসলো। তার হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল। সে এসে মাকে বলতে লাগলো, মা এই নাও মিষ্টি খাও, একটা দারুণ খবর আছে তোমাদের জন্য। তখনই স্বপ্নাদেবী বলে উঠলেন, কি খবর? তুই বিদেশে চলে যাচ্ছিস তাই তো? তখনই আশিসবাবু বিমলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরিয়ে দিয়ে বলতে লাগলেন, বাবা বিমল 2 দিন আগে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িতে এসেছে। কিন্তু বাবা, বিদেশে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাবা মা সম্বন্ধে একবারও ভাবলি না? বিমল আর তার স্ত্রী মালা এই সমস্ত কথা শুনে অবাক ছিল। তারা বলতে লাগলো, তোমরা এগুলো কি বলছো? বিমল দেখলো সোফার উপর কয়েকটা ব্যাগ প্যাক করে রাখা আছে। সে বলতে লাগলো, তোমরা কোথায় যাচ্ছ? এই ব্যাগগুলো এখানে প্যাক করা রয়েছে কেন? তখনই স্বপ্নাদেবী বলতে লাগলেন, আমরা বৃদ্ধাশ্রম চলে যাচ্ছি। তোরা এখন স্বতন্ত্র, তোরা যা ইচ্ছা তাই করতে পারবি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবি। আমাদের জন্য আর তোদের কোনো কিছুতে কোনো বাধা হবে না। তখনই বিমল নিজের মায়ের হাত ধরে বলতে লাগলো, মা তুমি এরকম কিভাবে ভাবলে যে আমি তোমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাব? চাকরির সূত্রে অবশ্যই আমার বিদেশে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু আমি সেই বিদেশে যাওয়ার সুযোগটাকে স্বীকার করিনি। আশিসবাবু আর স্বপ্নাদেবী নিজের ছেলের এই কথা শুনে অবাক হয়ে গেলেন। বিমল বলতে লাগলো, বাবা আমি আমার ট্রান্সফার এই শহরেই করিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে একসঙ্গে থাকার জন্য। তুমি এত বছর এখানে ছিলে, 30 বছর ধরে এখানে কাজবাজ করেছো। সেদিন তোমাকে দেখে খুবই দুঃখিত মনে হচ্ছিল তোমার যেন এই শহর ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তাই তো আমি এখানেই নিজে ট্রান্সফার করিয়ে নিলাম। এখন তোমাকেও আর তোমার শহর ছেড়ে যেতে হবে না, আমিও আমার বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো। অফিস থেকে আমি এখানে 3 কামরার একটি ফ্ল্যাটও পেয়ে গেছি। বাবা আমরা সবাই মিলে একসঙ্গে এখানেই থাকবো। আমি তো এটা বলার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমাদেরকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। বাবা আমাকে তুমি এতটুকু বিশ্বাস করো না? একবার তো আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতে। আমি তোমাকে কিছুদিন আগেই বলে গেলাম, এখন নিজের বার্ধক্য তুমি নিজের নাতি নাতনির সঙ্গে আনন্দ করে কাটাবে। আমি কি জানি না ছোট্টবেলা থেকে তুমি আমাদের জন্য কি কি করেছো, কত কষ্ট সহ্য করেছো, আমাদের জন্য তুমি কত স্যাক্রিফাইস করেছো। তোমাদের জন্যেই আজকে আমরা এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। এতটুকু বলেই আশিসবাবুর ছেলের বউ তার পায়ে পড়ে গেল। তখনই মালা বলতে লাগলো, বাবা এত দিন হয়ে গেছে বিয়ে হয়েছে, কখনো তোমাদের সেবা করার সুযোগ পাইনি। আজকে যখন এই সুযোগ পেয়েছি তখন আমাকে বঞ্চিত করো না তোমরা। আমরা চাই না যে তোমরা আমাদের সঙ্গে থাকো, বরঞ্চ আমরা চাই যে আমরা তোমাদের সঙ্গে থাকি। আমরা তোমাদের ছত্রছায়ায় নিজেদের জীবন কাটাতে চাই। তোমাদের স্নেহ ভালোবাসার আমাদের খুব প্রয়োজন। তোমরা জানো না তোমাদের নাতি নাতনি তোমাদের জন্যে কত ব্যাকুল হয়ে থাকে। সব সময় বলে দাদার কাছে যাব, ঠাম্মির কাছে যাব। নিজের বৌমার মুখে এমন কথা শুনে আশিসবাবুর বুক গর্ভে ভরে উঠল। আশিসবাবু নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি নিজের চোখের জল মুছে ওনার বৌমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, মা আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। পাশে দাঁড়িয়ে থাকা স্বপ্নাদেবী নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছে বলতে লাগলেন, মালা মা তুই আজ প্রমাণ করে দিলি একজন মেয়েই পারে একটা সংসারকে ধরে রাখতে। এতটুকু বলেই স্বপ্নাদেবী নিজের বৌমাকে জড়িয়ে ধরলেন। সকলেই নিজের চোখের জল মুছে ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই আশিসবাবুর নাতি বিট্টু বলে উঠল, কাকাই তুমি কোথায় গেছিলে? তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? নিজের নাতির মুখে এই কথা শুনে আশিসবাবু যেই না দরজার দিকে তাকালেন, দেখতে পেলেন ওনার ছোট ছেলে অমর দরজার বাইরে হাত জোর করে দাঁড়িয়ে আছে। নিজের ছোট ছেলেকে ওইভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্নাদেবী বলতে লাগলেন, কি হয়েছে বাবা তোর? তুই এইভাবে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। তখনই অমর ঘরের ভিতর ঢুকে নিজের মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তুমি ঠিক বলেছিলে, প্রিয়াঙ্কার বাড়ির লোক আমাকে কাজের লোক বানিয়ে রাখতে চেয়েছিল। এই কয়দিনে তারা আমাকে যেভাবে অপমান করেছে, আমাকে যেভাবে অসম্মান করেছে, তার থেকে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি যে সারা জীবন ও আমাকে সঙ্গ দেবে না। আমি ওকে স্পষ্ট জানিয়ে চলে এসেছি, আমার সঙ্গে যদি থাকতে হয় তাহলে আমার কাছে আমার বাড়িতে এসে থাকতে হবে। আমি ওর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারবো না।
আমার এই কথা শুনে ওরা আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে। মা, আমি আমার ভুল বুঝে গেছি। এখন আমি যদি জীবনে কখনো বিয়ে করি তাহলে তোমাদের পছন্দের মেয়ের সঙ্গেই বিয়ে করব। তখনই আশিসবাবু বলে উঠলেন, শেষ ভালো যার সব ভালো তার। শেষ পর্যন্ত তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, আমাদের আর কি চাই। আয় ঘরে এসে বস। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে কাল থেকে কিচ্ছু খাসনি। এতটুকু বলেই আশিসবাবু স্বপ্না দেবীকে বলতে লাগলেন, স্বপ্না, তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর সকালের খাবার বানিয়ে দাও। তোমার ছোট ছেলের মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে সে কিছুই খায়নি। আমারও খিদে পেয়েছে। তখনই ওনার নাতি বিট্টু বলে উঠল, হ্যাঁ দাদাই, আমারও খুব খিদে পেয়েছে। ও ঠাম্মি, তাড়াতাড়ি কিছু খেতে দাও না। তখনই সেখানে আশিসবাবুর মেয়ে শ্রেয়া ও তার জামাই সৌভিক চলে আসলো। ঘরে এসে নিজের বড় দাদা, বৌদি আর ছোট ভাইকে দেখে সে খুবই খুশি হয়ে গেল। শ্রেয়াকে দেখে স্বপ্না দেবী বলতে লাগলেন, কিরে তুই যে আসবি আগের থেকে বললি না তো? তখনই শ্রেয়া বলল, দাদা তো আমাকে ফোন করে বাড়িতে আসতে বলল, তাই তো তাড়াহুড়ো করে আসলাম। আর তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমার বাড়িতে আমি যখন খুশি আসতে পারি, তাতে কি হয়েছে? বাড়িতে আসার আগে কি আমাকে চিঠিপত্র দিয়ে আসতে হবে নাকি এখন থেকে? মা, তুমি আমার সঙ্গে কেন এমন করো বলো তো? আমি তো তোমার মেয়ে। মেয়ের মুখে এমন কথা শুনে স্বপ্না দেবী আর আশিসবাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মারে, তুই তো আমার ঘরের লক্ষ্মী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর মতো মেয়ে আর আমাদের জামাইয়ের মতো জামাই যেন সবার ভাগ্যে থাকে। আজকে আশিসবাবুর সমস্ত পরিবার একসঙ্গে এক টেবিলে বসে সকালের জলখাবার খেলো। ওনার সমস্ত ঘর যেন হাসি ঠাট্টায় ভরে উঠল। বন্ধুরা, বাবা মা এমন বটবৃক্ষের মতো যাদের ছায়ায় সন্তানেরা সুরক্ষিত বোধ করে। শুধুমাত্র আপনার মাতা পিতাই এমন ব্যক্তি যারা আপনার উন্নতিতে অন্তর থেকে খুশি অনুভব করেন। আমরা জীবনে যা কিছু হয়েছি, আমরা জীবনে যা কিছু উপলব্ধি করেছি, সমস্ত কিছু তাদের ত্যাগের কারণেই হয়েছে। আমার প্রিয় বন্ধু, আপনি হট করে বড় হয়ে যাননি। আপনাকে বড় করতে গিয়ে আপনার মা নিজের শরীরকে শুকিয়ে কাঠ বানিয়েছে। আপনার বৃদ্ধ পিতা কড়া রোদে নিজের শরীরকে পুড়িয়েছে। যে বৃক্ষ আপনাকে ছোটবেলায় ছায়া দিয়েছে, সেই বৃক্ষের পাতাগুলোকে শুকোতে দেবেন না। নিজের স্নেহ ভালোবাসার জলে তাদেরকে সিক্ত করুন। কারণ বন্ধুরা, যখন জঙ্গলের বটবৃক্ষগুলিকে কেটে ফেলা হয়, তখন ছোট গাছগুলোরও অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।